হ্যালো স্টুডেন্ট অল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শেখি। আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 1 শুরু করব। এটা হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আমরা আজকে শুরু করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তার মানে থার্ড সামেটিভ। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। প্রথম প্রশ্ন আছে কি সেটা লক্ষ্য করবে, আর পেজ হচ্ছে 148। তাহলে আজকে আমরা কিন্তু শুরু করছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 1 নম্বরে, মডেল কোশ্চিন পেপার 1, পেজ হচ্ছে 148, ক্লাস 8 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চিন কি আছে, বলছে 16 দিনে একটি বইয়ের 180 পৃষ্ঠা পড়া হয়। 16 দিনের মধ্যে একটা বইয়ের কিন্তু আমরা 180 পৃষ্ঠা পড়া হয়। বলছে 12 দিনে কতগুলি পৃষ্ঠা পড়া হবে? 12 দিনে। তাহলে আমরা কিন্তু অঙ্কটা কিন্তু ত্রৈরাশিক পদ্ধতিতে করব। ত্রৈরাশিক মানে যখন মানে পৃষ্ঠা বাড়লে দিন বাড়লে পৃষ্ঠা বাড়বে, দিন কমলে পৃষ্ঠা কমবে, সেক্ষেত্রে সরল সম্পর্ক। কিন্তু দিন বাড়ছে পৃষ্ঠা কমছে, দিন কমছে পৃষ্ঠা বাড়ছে, আর সেক্ষেত্রে কিন্তু ব্যস্ত সম্পর্ক। আমরা দেখব এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমেই লিখে নিতে হবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমরা লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। এখানে কিন্তু দেখো দিন আর পৃষ্ঠা লিখছি, দিন আর একদিক হচ্ছে পৃষ্ঠা। আর 16 দিনে 180 পৃষ্ঠা বই পড়া যায়। এবার 12 দিনে আমি ধরে নিচ্ছি এক্স পৃষ্ঠা পড়া যায়। আমি ধরে নিলাম 12 দিনে সে এক্স পৃষ্ঠা পড়ে। আমরা কিন্তু এক্স এর মান বের করব। এবার আমি দেখব যে দিন পৃষ্ঠার সঙ্গে কি সম্পর্ক আছে, সরল না ব্যস্ত। দেখো 16 দিনে 180 পৃষ্ঠা পড়া হয়, তাহলে যদি একদিন হয় তাহলে নিশ্চয় কম পৃষ্ঠা পড়া হবে। তাহলে দিন কমলে পৃষ্ঠা কমবে, দিন বাড়লে পৃষ্ঠা বাড়বে, তার মানে এটা হচ্ছে সরল সম্পর্ক। তার মানে লিখবো দিন কমে গেছে, দিন কমলে পৃষ্ঠা কমে, তাই দিন পৃষ্ঠার সঙ্গে সরল সম্পর্কযুক্ত। দেখো দিন যদি কমে তাহলে কিন্তু কম পৃষ্ঠা পড়া হবে, তুমি কম দিনে কিন্তু কম পড়বে, বেশি দিনে বেশি পড়তে পারবে, তাহলে এটা কিন্তু সরল সম্পর্ক। এবার নিচে লিখবো যে 180 নিচে এক্স ইকুয়াল টু 16 নিচে 12। ঠিক আছে, সরল সম্পর্ক হলে এরম থাকবে, আর যদি ব্যস্ত হয় তাহলে 1-এর নিচে লিখতে হবে, অথবা এটাকে উল্টা দিতে হবে। আমরা যদি 4 দেখাটি 4 দেখাটলে 3। এবার আমরা বজ্রগুণন করব 4x 180 গুণন 3, অতএব x ইকুয়াল টু 180 গুণন 3, আর তার নিচে হচ্ছে 4। আমরা 4 দেখাচ্ছি, 4 4 16, 4 5 20, 3 5 15, 5 হাতে গেল 1, 135। তাহলে x ইকুয়াল টু 135। তার মানে কত পৃষ্ঠা পড়া যায়? অতএব পৃষ্ঠা ইকুয়াল টু পৃষ্ঠা ইকুয়াল টু 135। আচ্ছা, এবার আমরা অপশান দেখব। অপশান এ আছে হচ্ছে 144, অপশান বি হচ্ছে 136, অপশান সি হচ্ছে 135, আর অপশান ডি হচ্ছে 140। তাহলে অপশান সি, অ্যান্সার লিখবো হচ্ছে সি।
তাহলে আমার অ্যান্সার হবে কিন্তু সি। ঠিক আছে, এটা হচ্ছে সরল সম্পর্ক। কম দিন হলে কম পড়া হবে, কম পৃষ্ঠা পড়া হবে, আর বেশি দিন হলে বেশি পৃষ্ঠা হবে। তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। দেখো প্রশ্ন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে এক প্রকার শরবতে সিরাপ আছে 19%, মানে 100 ভাগের মধ্যে সিরাপ আছে 19 ভাগ। 100 ভাগ, আমি যদি মোট শরবত 100 ভাগ ধরি, সিরাপ আছে 19 ভাগ। বলছে ওই শরবতে জলের আনুপাতিক ভাগ হার কত? জলের আনুপাতিক ভাগ হার কত? আমি ধরে নেব যে মোট শরবত ইকুয়াল টু 100 ভাগ। ধরি মোট শরবত ইকুয়াল টু 100 ভাগ। আমি ধরে নিলাম মোট শরবত আছে 100 ভাগ। অতএব সিরাপ আছে, লিখবো সিরাপ আছে ইকুয়াল টু 19%, মানে 100 ভাগের মধ্যে 19 ভাগ সিরাপ আছে। অতএব জল আছে ইকুয়াল টু 100 বিয়োগ 19 ইকুয়াল টু 81%। তাহলে 100 ভাগ শরবতের মধ্যে সিরাপ আছে 19 ভাগ আর জল আছে 81 ভাগ, মানে 19% আছে হচ্ছে সিরাপ আর 81% আছে হচ্ছে জল। হচ্ছে জলের আনুপাতিক ভাগ হার কত? জলের আনুপাতিক ভাগ হার, তার মানে 81-র 100, 100 ভাগের মধ্যে 81 ভাগ আছে জল। লিখবো জলের আনুপাতিক ভাগ হার ইকুয়াল টু 81 নিচে 100। তাহলে জলের আনুপাতিক ভাগ হার হচ্ছে 81 নিচে 100, মানে 81%। পার্সেন্ট মানে নিচে একটা 100 লিখতে হবে। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 19-এর 100, অপশান বি হচ্ছে 1-এর 19, অপশান সি হচ্ছে 81-র 100, অপশান ডি হচ্ছে 1-এর 81, 81-র 100। তাহলে এখানে অপশান হচ্ছে সি, অ্যান্সার হবে হচ্ছে সি। এখানে অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, খুব ভালো কথা। চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 1-এর 3 নম্বর বলছে সঠিক উত্তর নির্বাচন করো। বলছে x⁻12 - 3y⁻15 -4x⁻3 × y⁻10 -5x⁻12y। বলছে বহুপদী সংখ্যামালার মাত্রা কত? আমাকে সংখ্যামালার এই যে বহুপদী সংখ্যামালা আছে এর আমাকে মাত্রা বার করতে হবে। এবার তোমাদের প্রশ্ন যে মাত্রাটা কীভাবে বুঝবো? সর্বোচ্চ যেটা ঘাত তাকেই বলা হচ্ছে মাত্রা। সর্বোচ্চ ঘাত মানে পাওয়ার, সর্বোচ্চ যে পাওয়ার আছে সেটাকেই কিন্তু আমরা মাত্রা বলবো। এই যে বহুপদী সংখ্যামালা আছে, বহুপদী সংখ্যামালা যার পাওয়ার কিন্তু ভগ্নাংশ হবে না। পাওয়ার যদি ভগ্নাংশ হয় তাহলে সেটাকে আমরা কিন্তু বহুপদী সংখ্যামালা বলবো না। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো। তাহলে এই যে বহুপদী সংখ্যামালা এর সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত মানে সর্বোচ্চ পাওয়ার কত? এখানে আছে 12, 15, 3, 10, 12। তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 15। তো আমরা লিখবো যে বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাত ইকুয়াল টু 15। এখানে কিন্তু সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে 15, কিন্তু 15। তাহলে এখানে মাত্রা হবে, সর্বোচ্চ ঘাতই হচ্ছে মাত্রা। অতএব মাত্রা ইকুয়াল টু 15। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 12, অপশান বি হচ্ছে 15, অপশান সি হচ্ছে 10 আর অপশান ডি হচ্ছে 13। তাহলে আমার হবে অপশান বি, অ্যান্সার হবে হচ্ছে বি। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু একটা কথা অবশ্যই মনে রেখে দিবে
যে কোনো বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাতই হচ্ছে মাত্রা, সবচেয়ে বেশি যে পাওয়ার থাকবে সেটাই হচ্ছে কিন্তু তোমার মাত্রা হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা তাহলে নেক্সট অঙ্কে। 1-এর 4 নম্বর, দেখো সঠিক উত্তর নির্বাচন করো। এ স্কোয়ার বি আর এ বি স্কোয়ার বলছে এর গসাগু হলো, মানে এর গসাগু বের করতে হবে। এখানে দুটো রাশি দেওয়া আছে, প্রথম রাশি আছে এ স্কোয়ার বি আর দ্বিতীয় রাশি আছে এ বি স্কোয়ার। বলছে এর গসাগু কত, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে যেটা কমন সবার মধ্যে আছে সেটা আমাকে বের করতে হবে। এই দুটার মধ্যে কমন কি, যেটা দুই জায়গায় আছে সেটাই হচ্ছে গসাগু। তাহলে আমরা লিখছি প্রথম রাশি, প্রথম রাশি, প্রথম রাশি আছে হচ্ছে এ স্কোয়ার বি সমান সমান এ গুণন বি। এবার হচ্ছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে এ বি স্কোয়ার মানে এ ইন্টু বি। ঠিক আছে, এবার আমাকে গসাগু নির্ণয়, গসাগু হচ্ছে যেটা কমন, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটা কমন লিখব গসাগু ইকুয়াল টু, দেখো এখানে একটাই আছে এখানে একটাই আছে, তাহলে এ ইন্টু এখানে দুটা এ আছে এখানে একটাই আছে, তাহলে কমন নাই। এখানে একটা বি আছে এখানে দুটা বি আছে, তাহলে বি। আর কিছু দেখো কমন নাই, এখানে দুটা এ এখানে একটা এ, তাহলে একটা এ কমন, এখানে একটা বি এখানে দুটা বি, তাহলে একটা বি কমন। তাহলে সমান সমান হচ্ছে এ বি, এ আর বি গুণ করলে এ বি। এবার আমরা অপশান দেখব, অপশান এ হচ্ছে এ স্কোয়ার, অপশান বি হচ্ছে বি স্কোয়ার, অপশান সি হচ্ছে এ বি আর অপশান ডি হচ্ছে 1। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি, আমরা অ্যান্সার লিখব সি। খুব ভালো করে দেখবে, গসাগু মানে যেটা হচ্ছে কমন, যেটা সবার মধ্যে আছে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট প্রশ্নে। নেক্সট 1-এর 5 নম্বর, দেখো শূন্যস্থান পূরণ করো। বলছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি ড্যাশ ডিগ্রি হলে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকে। বলছে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকে। বলছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকে। দুটো সন্নিহিত কোণের সমষ্টি ডিগ্রি ড্যাশ ডিগ্রি হলে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। তাহলে দুটো বহিস্থ বাহু যদি একই সরলরেখায় থাকে তাহলে কিন্তু মনে করো এরকম একটা সরলরেখা আছে, এখানে একটা কোণ এ একটা কোণ, এই যে দুটো সন্নিহিত কোণ যদি 180 ডিগ্রি হয়, আমি ভালো করে দেখা দিচ্ছি, 180 ডিগ্রি হবে। সন্নিহিত কোণ দুটা 180 ডিগ্রি হয়, আর দুটা সন্নিহিত কোণ যদি থাকে 180 ডিগ্রি, মনে এরকম একটা কোণ আছে। এই যে দুটা কোণ নাম দিচ্ছি এ বি সি ডি। এখানে যে দুটো সন্নিহিত কোণ আছে, দুটো সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তার মানে কোণ এ ডি সি প্লাস কোণ বি ডি সি ইকুয়াল টু 180 ডিগ্রি। যদি 180 ডিগ্রি হয় তাহলে কিন্তু এডি আর বিডি এই দুটো সরলরেখা কিন্তু একই সরলরেখা অবস্থিত হবে, এই দুটো বাহু কিন্তু একই সরলরেখায় অবস্থিত হবে। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমরা অ্যান্সার লিখব 180 ডিগ্রি। তাহলে দুটো সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত হবে। বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট প্রশ্নে। নেক্সট 1-এর 6 নম্বর বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ 144 ডিগ্রি। প্রতিটি অন্তকোণ হচ্ছে 144 ডিগ্রি। বলছে বহুভুজটির বাহুর সংখ্যা কত? দেখো বহুভুজের বাহুর সংখ্যা বার করতে হলে আমাকে কিন্তু
360 ডিগ্রিকে বহিক কোণ দিয়ে ভাগ করতে হবে। 360 ডিগ্রিকে আমরা যদি বহিক কোণ দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু বাহু সংখ্যা পেয়ে যাব। এবার তোমার প্রশ্ন, এখানে তো অন্তঃকোণ দেওয়া আছে, তাহলে আমরা বহিক কোণ কী করে বের করব? 180 ডিগ্রি থেকে অন্তঃকোণ বাদ দিলে আমরা কিন্তু বহিক কোণ পেয়ে যাব। 180 ডিগ্রি থেকে অন্তঃকোণ বাদ দিলে আমরা কিন্তু বহিক কোণ পাবো। ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি সূত্র। প্রথমে লিখে দিচ্ছি অন্তঃকোণ প্লাস বহিক কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। অন্তঃকোণ আর বহিক কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অতএব বহিক কোণ ইকুয়াল টু তাহলে 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ। আমরা একটু উপরে লিখে নিচ্ছি যে অন্তঃকোণ ইকুয়াল টু, এখানে লিখে নিচ্ছি যে অন্তঃকোণ দেওয়া আছে, অন্তঃকোণ ইকুয়াল টু 144 ডিগ্রি। এইবার যদি আমরা 180 ডিগ্রি থেকে অন্তঃকোণ বিয়োগ করি তাহলে আমরা কিন্তু বহিক কোণ পেয়ে যাব। কারণ বাহু সংখ্যা বের করতে হলে আমাকে কিন্তু বহিক কোণটা জানতে হবে। কারণ 360 ডিগ্রিকে বহিক কোণ দিয়ে ভাগ করলে বাহু সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা বহিক কোণ বের করছি। তাহলে এখানে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি 36 ডিগ্রি, তার মানে বহিক কোণ হচ্ছে 36 ডিগ্রি। এবার বাহু সংখ্যা, অতএব বাহু সংখ্যা ইকুয়াল টু 360 ডিগ্রি বাই বহিক কোণ। 360 ডিগ্রিকে বহিক কোণ দিয়ে ভাগ করলে বাহু সংখ্যা পাওয়া যাবে। সমান সমান 360 ডিগ্রি বাই 36 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে 10 সমান সমান 10 টি। তাহলে আমরা লিখবো, অ্যান্সার লিখবো যে অতএব বাহু সংখ্যা ইকুয়াল টু 10টি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বাহু সংখ্যা কত হবে? 10টি। তাহলে তোমরা কিন্তু একটা কথা মনে রেখে দিবে যে 180 ডিগ্রি থেকে অন্তঃকোণ বিয়োগ করলে আমরা বহিক কোণ পাবো। এবার 360 ডিগ্রিকে বহিক কোণ দিয়ে ভাগ করলে বাহু সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 2-1 নম্বর বলছে, আমার দাদার কাছে 75 টাকা এবং আমার কাছে 50 টাকা আছে। আমার দাদার কাছে 75 টাকা এবং আমার কাছে 50 টাকা আছে। বলছে আমার দাদার কাছে, মানে আমার থেকে দাদার কাছে শতকরা কত টাকা বেশি আছে। আমি আবার বলছি, দাদার কাছে আছে 75 টাকা, আমার কাছে আছে 50 টাকা। বলছে আমার থেকে দাদার কাছে শতকরা কত টাকা বেশি আছে। আমার থেকে দাদার কাছে শতকরা মানে 100 টাকায় কত টাকা বেশি আছে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো করছি। লিখব দাদার কাছে আছে ইকুয়াল টু 75 টাকা। এবার আমার কাছে আছে 50 টাকা। অতএব দাদার কাছে বেশি আছে, অতএব দাদার কাছে বেশি আছে ইকুয়াল টু 75 মাইনাস 50 এত টাকা সমান সমান হচ্ছে 25 টাকা। তাহলে আমার কাছ থেকে দাদার কাছে 25 টাকা বেশি আছে। বলছে শতকরা কত বেশি, তাহলে 50 টাকা বেশি আছে 25 টাকা। 1 হলে কত, 100 লেখাছো। লিখব দাদার কাছে আমার থেকে 50 টাকায় বেশি আছে ইকুয়াল টু 25 টাকা।
দাদার কাছে আমার থেকে 50 টাকায় বেশি আছে 25 টাকা। দাদার কাছে 1 টাকায় আমার থেকে বেশি আছে, তাহলে 25-এর নিচে 50, আর 100 টাকা মানে শতকরা বেশি আছে, তাহলে 25 ইন্টু 100 আর তার নিচে 50, 25 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 50 সমান সমান 50 টাকা। তাহলে 100 টাকায় কিন্তু দাদার কাছে 50 টাকা বেশি আছে। এবার বলছে দাদার কাছে শতকরা কত টাকা বেশি আছে, লিখবো দাদার কাছে বেশি আছে ইকুয়াল টু 50%। তাহলে দাদার কাছে বেশি আছে কত, 50% টাকা বেশি, দাদার কাছে বেশি আছে 50%। কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 2 নম্বর বলছে একটি কৌটোয় আসাম ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত। প্রথমে হচ্ছে আসাম চা, তারপর হচ্ছে দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত 3:2। আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত 3:2। বলছে হলে 25 কিগ্রা মিশ্র চা, 25 কিগ্রা আসাম আর দার্জিলিং চা মিশানো আছে। বলছে এর মধ্যে কত কিগ্রা আসাম চা আছে আর কত কিগ্রা দার্জিলিং চা আছে, সেটা আমাকে কিন্তু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব আসাম চা ইস্টু দার্জিলিং চা, লিখব আসাম চা ইস্টু দার্জিলিং চা, দার্জিলিং চা ইকুয়াল টু 3:2। আর মোট মিশ্র চা, মোট মিশ্র চা ইকুয়াল টু 25 কিগ্রা। মোট মিশ্র চা হচ্ছে 25 কিগ্রা। অতএব আসাম চা আছে, আসাম চা আছে ইকুয়াল টু 25 গুণন 3 আর নিচে হচ্ছে 5। আর নিয়ম হচ্ছে আমরা যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ করব আর অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব। আমি আবার বলছি, যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ আর অনুপাতের যোগফল দ্বারা আমরা কি করব, ভাগ করব। তাহলে এখানে কাটলে হচ্ছে 5, তার মানে 15 কিগ্রা। তাহলে 25 কিগ্রার মধ্যে আসাম চা আছে 15 কিগ্রা। অতএব দার্জিলিং চা আছে ইকুয়াল টু 25 গুণন 2 আর নিচে হচ্ছে 5। আমি আবার বলছি, যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ করব আর নিচে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব, অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব। তাহলে কাটলে হচ্ছে 5, তাহলে 10 কিগ্রা, 10 কিগ্রা। তাহলে 25 কিগ্রা মিশ্র চায়ে আসাম চা আছে 15 কিগ্রা আর দার্জিলিং চা আছে 10 কিগ্রা। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 3 নম্বর সরল করো। এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। আমাকে কিন্তু সরল করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, একটু ভালো করে লক্ষ্য করো। ফর্মুলা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সমান কী হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আরও একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে এ মাইনাস বি তার হচ্ছে হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে মান বসানো, এটা হচ্ছে সরল লসগু গসগু উৎপাদক ক্ষেত্রে এটা। এখানে কিন্তু আমার ফর্মুলা আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ কিউ মাইনাস বি কিউ। ঠিক এরকম হবে
এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ প্লাস, আবার এটাও দেখো এ মাইনাস বি, এখানে এ বলতে ওয়াই আর বি বলতে জেড, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এখানেও তাই, এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ প্লাস, আবার এখানে দেখো জেড মাইনাস এক্স, মানে এ মাইনাস বি, এখানে এ বলতে জেড বি বলতে এক্স, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাও তাই, এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ, ঠিক আছে। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে তাই আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এটার সমান কী হবে, এটা হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস, এটা হচ্ছে ওয়াই কিউ মাইনাস জেড কিউ প্লাস, এটা হচ্ছে জেড কিউ মাইনাস এক্স কিউ, ঠিক আছে। এবার দেখো মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে অ্যান্সার হচ্ছে জিরো। খুব ভালো করে দেখবে, তাহলে এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে তাই আছে, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট 2-4 নম্বর, দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এখানে বলছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই ভাগ পি মাইনাস কিউ, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটু ভালো করে দেখো, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, আর নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এবার ভাগকে গুণ করলে কিন্তু এটা উল্টে যাবে, তাহলে উপরে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর যখন আমরা ভাগকে গুণ চিহ্ন দেবো তাহলে উল্টে যাবে, হর হয়ে যাবে লব আর লব হয়ে যাবে হর, আর নিচে হচ্ছে পি মাইনাস কিউ, উল্টে যাবে, নিচে হবে পি মাইনাস কিউ আর এটা উপরে চলে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এই দুটো কিন্তু কেটে যাবে, আর এখানে কিন্তু এই দুটো কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে থাকবে পি প্লাস কিউ আর এ ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। নেক্সট অঙ্কে চলে আসতেছি। নেক্সট হচ্ছে 2-5 নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রসহ একান্ত কোণের সংজ্ঞা দাও। একান্তর কোণের সংজ্ঞা দাও চিত্রসহ। মনে করো দুটা সমান্তরাল সরলরেখা আছে, দুটা সমান্তরাল সরলরেখা, একে যদি একটা সরলরেখা ছেদ করে, এটা হচ্ছে এ বি সি ডি ই এফ, আর হচ্ছে জি এইচ। দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে কোনো বহিস্থ কোণ দূরবর্তী কোনো অন্তস্থ কোণের সঙ্গে সমান হবে। এই কোণ দুটিকে বলা হচ্ছে এই কোণ দুটির একটিকে বলা হয় অপরটির একান্ত কোণ। কোনো বহিস্থ কোণ অপর অন্তস্থ, মনে করো এই কোণ অন্তস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ কোণে, দুটো অন্তস্থ কোণ সমষ্টি হবে একান্ত কোণ, আবার এই কোণ সাপেক্ষে এই কোণও হবে হচ্ছে একান্ত কোণ। তাহলে দুটি সমান্তরাল সরলরেখাকে প্রথমে লিখছি একান্তর কোণ, একান্তর কোণ, ঠিক আছে। একান্তর কোণ দুটি সমান্তরাল সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা
ছেদ করলে যে অন্তস্থ কোণ উৎপন্ন হয় তা দূরবর্তী অন্তস্থ কোণের সমান হয়। তাহলে আমি আবার বলছি, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যে অন্তস্থ কোণ উৎপন্ন হয় তা দূরবর্তী অন্তস্থ কোণের সমান হয়। অন্তস্থের সমান হলে অন্তস্থ কোণের সমান হয় তাহলে একটিকে অপরটির একান্তর কোণ বলে। আমি আবার বলছি, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যে অন্তস্থ কোণ উৎপন্ন হয় তা দূরবর্তী অন্তস্থ কোণের সমান হয়, তাহলে একটিকে অপরটির একান্তর কোণ বলে। এক্ষেত্রে কোণ AGH চিত্রে কোণ AGH ইকুয়াল টু কোণ হচ্ছে GHD এটা হচ্ছে একান্তর কোণ। চিত্রে এই কোণের সঙ্গে এই কোণ কি হবে? একান্তর কোণ হবে। ঠিক আছে, চলে আসছি এবার নেক্সট অঙ্কে। 2-এর 6 নম্বর, দেখো প্রদত্ত চিত্র থেকে কোন তিনটির মান নির্ণয় করো। একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্র থেকে আমাকে তিনটা কোণের মান বের করতে হবে। এখানে দেওয়া আছে, দেখো ABC একটা ত্রিভুজ দেওয়া আছে, যার কোণ A হচ্ছে x/3, কোণ B হচ্ছে x, আর কোণ C হচ্ছে x/3। আমাকে এখান থেকে কোণ A, কোণ B, কোণ C এর মান বের করতে হবে। আমরা কিন্তু জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এই যে তিনটা কোণ আছে এর সমষ্টি হবে 180 ডিগ্রি। ঠিক আছে, দেখো আমি একটু লিখে নিচ্ছি। কোণ A ইকুয়াল টু x/3, কোণ B ইকুয়াল টু x, আর কোণ C ইকুয়াল টু x/3। ঠিক আছে, কোণ A এর মান দেওয়া আছে x/3, কোণ B হচ্ছে x, আর কোণ C হচ্ছে x/3। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তা লিখব যে কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C ইকুয়াল টু 180 ডিগ্রি। আর যেহেতু ABC একটি ত্রিভুজ, আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। মনে রেখে দিবে। এবার মান বসে দিচ্ছি। কোণ A হচ্ছে x/3, কোণ B হচ্ছে x, আর কোণ C হচ্ছে x/3 ইকুয়াল টু 180 ডিগ্রি। আর লসাগু হচ্ছে 3, তাহলে এখানে x প্লাস 3x প্লাস x 180 ডিগ্রি। তাহলে এখানে 5x ইকুয়াল টু 180 ডিগ্রি গুণন 3, অতএব x ইকুয়াল টু 180 ডিগ্রি গুণন 3, তার নিচে 5। তাহলে এখানে কাটাকাটি করলে 3 পাচ্ছে 15, 36, তাহলে 108 ডিগ্রি। 318 8 হাতে চাক 108 ডিগ্রি, এক্স এর মানে 108 ডিগ্রি।
তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা কোণ পেয়ে যাব, যে কোণ বি ইকুয়াল টু 108 ডিগ্রি। এইবার কোণ এ ইকুয়াল টু 108 ডিগ্রি বাই 3, 108 ডিগ্রি বাই 3 36 ডিগ্রি সমান সমান 36 ডিগ্রি। আর কোণ সি ইকুয়াল টু 108 ডিগ্রি বাই 3, 36 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু তিনটা কোণ পেয়ে গেলাম। তাহলে আমরা অ্যান্সার লিখবো যে কোণ এ ইকুয়াল টু 36 ডিগ্রি, কোণ বি ইকুয়াল টু 108 ডিগ্রি, আর কোণ সি ইকুয়াল টু 36 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে লক্ষ্য করবে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তার মানে এই যে তিনটা কোণ আছে, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি, যেহেতু এবিসি একটি ত্রিভুজ। এইবার আমরা লসাগু করলাম, এর মান বসালাম। এ হচ্ছে x/3, বি হচ্ছে x, আর সি হচ্ছে x/3, লসাগু 3। তাহলে এখানে আমরা লসাগু করলাম, এখান থেকে পেয়ে গেলাম 5x, বজ্রগুণন করলাম 180 ডিগ্রি ইন্টু 3, অতএব x ইকুয়াল টু 108 ডিগ্রি। 108 ডিগ্রি হচ্ছে x এর মান। তার মানে x মানেই হচ্ছে কোণ বি, আর কোণ এ বাড়ালো হচ্ছে 36 ডিগ্রি, কোণ সিও হচ্ছে 36 ডিগ্রি। ঠিক আছে, তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। তোমাদের পরিচিত জানাশোনা বন্ধুদেরকে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, তাহলে তাদেরও সুবিধা হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে সুবিধা হবে। আমি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু সবগুলোই প্রশ্ন সলভ করে দেবো, খালি একটু আমাকে সময় দাও। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ, গুড নাইট। আবার তোমাদের সঙ্গে দেখা হবে।